পূর্ব আফ্রিকার দেশ মালাউইর নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি এখন আছি মালাউইর নর্দার্ন সাউদার্ন পার্টে। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি এখানে একটা লেক ভিজিট করতে আসছিলাম এবং শুনছিলাম যে এখানে আশেপাশে কোনো একটা ইসলামিক সেন্টার বা মাদ্রাসায় বাংলাদেশি একজন হুজুর আছে। আমি এখন সেই হুজুরের খুঁজেই যাচ্ছি ওনার সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করে জানার চেষ্টা করবো এই দেশের ইসলামের কি অবস্থান, এখানকার মাদ্রাসাগুলো দেখতে কেমন হয়ে থাকে এবং ওনারা কিভাবে দিনের কাজ করে যাচ্ছেন, সেই সাথে এই দেশের যে গরিব বা অসহায়ত্ব এটা নিয়ে তাদের ইমানের কি অবস্থান। সর্বোপরি এই দেশের ইসলাম সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই দেশের ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, সেই সাথে আরো আনুষঙ্গিক অনেক বিষয়বস্তুগুলো। আফ্রিকা মহাদেশে এমন অনেক দেশ আছে যে দেশগুলোতে ইসলামের অবস্থা আমার পাশে দেখতে পাচ্ছেন যে মাটিগুলো এরকম শুকনো মরুভূমির মতো সাদামাটা, প্রাণ নাই এমন একটা অবস্থা। কিন্তু দিনের পর দিন দাওয়াতি কাজের ফলে এই দেশগুলোর ইসলামের অবস্থা এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মতোই সবুজায়ন হচ্ছে, প্রাণ আসতেছে, এমনই একটা অবস্থা। আমার জানা মতে এটাই সেই প্লেস, লিলংওয়ে ইসলামিক সেন্টার বা ইসলামিক মুভমেন্ট ইসলামিক সেন্টার। এখানে একজন বাংলাদেশি হুজুর আছেন, ওনার সাথে একটু দেখা করবো আমি। আসসালামু আলাইকুম। How are you? Fine, and you? I'm also fine. Do you know a sheikh from Bangladesh? Yes. Ashe. Down the level mufti. তার কথা অনুযায়ী উনি নাকি মুফতি। দেখা যাক। আসসালামু আলাইকুম। How are you? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ভাই এরিয়া তো দেখি অনেক বড়ই। ওকে, সেই বাংলাদেশি হুজুরের খুঁজে এই পূর্ব আফ্রিকার দেশ মালাউইর লিলংওয়ে ইসলামিক সেন্টারে প্রাথমিকভাবে ওনার সাথে। আসসালামু আলাইকুম। I want to meet Mufti. Oh, from Bangladesh. Yes, I am from Bangladesh. Do you know he is from Bangladesh? Yeah, Mufti is from Bangladesh. yes. Okay, where is he? That's the house. Inside the house. That's the house. Okay. You don't know Urdu? आपको उर्दू मालूम है? जी हाँ। कैसे मालूम है? पाकिस्तान में गया था ना। आप पाकिस्तान में गया था या पाकिस्तान से? पाकिस्तान में गया था पढ़ने के लिए। पढ़ने के लिए पाकिस्तान गया था आप? जी हाँ। माशाल्लाह। ये तकरीबन कितने साल पहले? 10 साल। 10 साल पहले? जी, वो अभी 1992 वापस आ गया। 92 में? हाँ, बहुत তো আমি তা ওনাকে উনি জিজ্ঞেস করলো যে না উনি কই যাচ্ছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, বলো যে মুফতি সাহেবের সাথে দেখা করতে। তো উনি বলে যে আপনি কি বাংলাদেশ থেকে আসছেন নাকি। তো উনি বুঝে গেছে যে মুফতি সাহেবের বাসা যেহেতু বাংলাদেশে, তো আমিও হয়তো বা বাঙালি। তো উনি বলতেছে আমি উর্দু জানি কিনা। তো বললাম যে জানি। উনি নাকি 1992 সালে পাকিস্তান গেছিল। कितना तक पढ़ाई किया उधर पाकिस्तान में? शुरू से ओला में ओलामा जी, आखिर तक वो दार हदीस में। दारुल हदीस में? जी, कौन सा मदरसा में? वो जामिया दारूम कुरांगी 36B। कौन सा? दारूम दारुल उलूम। उसके बाद ना वहाँ से फर्क नहीं हुआ ना। हाँ उसके हाँ। बाद अल्लामा यूसुफ बिन नूर टाउन में गया था। अल्लामा यूसुफ बिन नूर टाउन। मौलाना मुफ्ती अहमदुर रहमान मरहूम। अच्छा जी, माशाल्लाह, बहुत अच्छा से मालूम है आपको उर्दू। आप इसमें सलाम करो ना। हाँ, इसमें जी, इस घर में या इधर वो मुफ्ती इधर रहती है, यहाँ रहते हैं। यहाँ रहती है? जी, माशाल्लाह। घर पर ही। ये क्या उनका घर ही है सिर्फ या? अच्छा, তো এই বাসায় নাকি উনি তাকে বললো সালাম দিলে ব্যাগ হবে। मैं सलाम करूँ। আসসালামু আলাইকুম। শাহেদ सलामुअलैकुम। ডাক सलामुअलैकुम। ডাকার একটা খুব সুন্দর নিয়ম আছে এখানে। হুজুরকে ডাকতেছে, এখানে দাঁড়াইয়া সালাম দিতেছে, এন্ড ওইখানে উনি ওনার ভাষা যদি শুনে তো আসবে। वहाँ उर्दू है। उर्दू नहीं है लेकिन बहुत सारे लोग समझ जाती है उर्दू। अच्छा, हाँ हाँ। किस तरीके से हैं? किस तरीके से समझ? जैसे बहुत उर्दू वास वगैरह सुनता है ना, बयान सुनता है उर्दू। अच्छा। हाँ, और बहुत लोग इंडियन हिंदी है ना, हिंदी भी वो हिंदी फिल्में देखती है, बहुत सारी हिंदी बयानें सुनती है और वैसे हिंदी समझ जाती है। और उस उर्दू तो आते ही होगी वो जिसको हिंदी आती है, ऐसा ही। हाँ, ये अस्सलाम वालेकुम। इसका बच्चा नहीं। हाँ,
अच्छा। आप ठीक है ना? हाँ अल्हम्दुलिल्लाह ठीक हूँ। সালাম আলাইকুম। ভাইজান বাংলাদেশি নাকি? জি। আমিও বাংলাদেশি। হুজুরের সাথে তো দেখা হলো না, হুজুরের ছেলের সাথে দেখা হলো। তো হুজুরের ছেলে বলতেছে, তা ওনাকে বললাম যে আমি মোজাম্বিকে থাকি বা এই বিষয়বস্তু ওইখানে আমি জানতে চাচ্ছিলাম যে আফ্রিকায় কিভাবে ইসলাম প্রচার হচ্ছে বা এখানে কিভাবে ইসলামিক কার্যক্রম চলতেছে এগুলো জানতে চাচ্ছিলাম। বলে যে আব্বু মনে হয় পছন্দ করবে না। উনি একাই থাকেন এখানে আপনার মানে পরিচালনা ক্ষেত্রে? না, এখানে আমরা এশিয়ান আছি 5 জন। 5 জন। বাংলাদেশে আমরা একাই, বাকি ইন্ডিয়ান আছে 3 জন। বাংলাদেশে কোন জায়গায় আপনাদের বাড়ি? কুমিল্লা। কুমিল্লা। এই পর্যায়ে এসে একটু কনফিউশনে পড়ে গেছিলাম। আমি যেই হুজুরের সাথে দেখা করতে আসছি উনি হয়তো বা ঘুমাচ্ছিলেন। ওনার ছেলের সাথে আমার দেখা হলো, বললাম যে না ডাকতে, কিন্তু ওনার ছেলে একটু নার্ভাস ফিল করতেছিল আমাকে এই মাদ্রাসাটা একটু ভিজিট করানোর জন্য, কারণ ওনারা এখানে কর্মরত আছেন। এই সংস্থা বা এই প্রপার্টিগুলোর মালিক অন্য একজন। এখানে যিনি দেখাশোনার দায়িত্বে আছেন তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। ওনার ছেলে বলল যে উনি যদি অনুমতি দেয় তাহলে আমি আপনাকে ঘুরে দেখাতে পারি। শুনলাম যে ওনার নাকি অসংখ্য মাদ্রাসা আছে। এটা সবচেয়ে বড়, প্রায় 400-500 মাদ্রাসা আছে শুনলাম ওনার। পরে ওনার বাসায় গেলাম অ্যান্ড উনি অনুমতি দিল। তারপর আমরা এখন এই পুরো মাদ্রাসাটা একটু ঘুরে দেখব, আফ্রিকার একটা মাদ্রাসা দেখতে কেমন হয়ে থাকে। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। এখানে একজন তত্ত্বাবধায়ক আছেন, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে নিতে পারবো ভিডিওতে। এই ভাইয়ের সাথে উনি, আপনার নামটা? সাদ। মাশাআল্লাহ। উনি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা থেকে। তো যে হুজুরের কথা বলছিলাম উনি ওনারই বাবা, ওনারই আব্বু। এখানে আপনারা কত বছর যাবত আছেন? 2009 থেকে। আপনার জন্ম কি এখানেই? না, বাংলাদেশ জন্ম হয়েছিল। আচ্ছা, এখানে আসছেন 2 বছর। 2 বছর ধরে। আপনার আব্বু 2009 সাল থেকে? প্রায় 2008 থেকে আসছে। প্রায় 15-16 বছর যাবত ওনার আব্বু এখানে আছেন। বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসায় হয়তো বা থাকেন, এখন এখানে। আচ্ছা, আসার পর থেকে এখানে। ও, তো তো উনি এখানে আমাদেরকে মাদ্রাসাটা একটু ঘুরে দেখাচ্ছে। আমরা এখন আছি ডরমেটরি রুমে। এটা এখানে মাদ্রাসার ছাত্ররা থাকে আর কি, না? এটা ডরমেটরি এরিয়াটা, এখানে ভিতরে মাদ্রাসা মানে অনেকটা আমাদের হোস্টেল, যে হোস্টেল বলতে পারি। আর মাদ্রাসার ক্লাসরুমগুলো একটু ওইদিকে। ডরমেটরি এখানে আছে, আরো 4 সেকশন আছে। 4টা সেকশন আছে। মোট কতজন ছাত্র থাকার ব্যবস্থা আছে এখানে? এখানে 300 কাছাকাছি থাকতে পারবে। 300 কাছাকাছি ছাত্ররা থাকতে পারবে। আছে 250 মতো আছে। আজকে রবিবার হওয়ায় এখানে সাপ্তাহিক ছুটির দিন হয়তো বা, যার কারণে মাদ্রাসার ছাত্রদেরকে খুব কম দেখা যাচ্ছে। ডরমেটরিতে যারা থাকেন তাদের মধ্যে কয়েকজনকে দেখা যাচ্ছে। এখানে অফিস রুম, হুজুরদের অফিস রুম ভিতরে। কতজন হুজুর আছে এখানে? এখানে হুজুর আছে 12 জনের মতো, 12 জনের মতো হুজুর আছে। 12 জন হুজুর আছেন। এশিয়ানরা মিলে আমরা 15 বেশি। 15-16 জন মতো আছেন। সিকিউরিটি টিচার আছে আরো 10 জনের মতো। 10-12 জন মতো আমাদের কর্মচারী আছে। এগুলো ক্লাসরুম। এখানে ক্লাসের সেকশনের নাম লেখা আছে আরবিক। এখানে ক্লাসরুম। সালাম আলাইকুম। এইখানে হুজুর বসেন, একদম হুবহু আমাদের দেশের মাদ্রাসার মতোই দেখতে দেখা যাচ্ছে। এখানে ক্লাসরুমগুলো দেখতে এরকম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফর্ম 4 এটাই লাস্ট না? ওইটা একটু দেখে আসি। ওইখানে দাওরায়ে হাদিসের ক্লাস হয়। তো দাওরায়ে হাদিসে কতজন ছাত্র আছেন? এবছর দাওরায়ে হাদিসে 9 জন আছে। 9 জন আছে। আল মিশকাত। তো আমি অবশ্যই স্কুল বা কলেজের স্টুডেন্ট, যার কারণে হয়তো বা ক্লাসগুলো আমি কম বুঝতেছি। আপনারা যারা দেখতেছেন অনেকে হয়তো বা বুঝবেন। এটা আল মিশকাত এর ক্লাস। এখানেও অনেকটা আমাদের দেশের মতোই ভিতরে দেখতে ক্লাসরুমগুলো। এখানে হুজুর বসেন আর কি, আর ছাত্ররা বসেন ওইখানে। দারুল হাদিস, এটাই হচ্ছে সর্বশেষ ক্লাস এই মাদ্রাসার। 8-9 জন বলেন না যে দাওরায়ে হাদিস করতেছেন। এটাই হচ্ছে দাওরায়ে হাদিসের ক্লাস।
আর হুজুর এখানেই বসেন। আচ্ছা, আপনার আব্বা মুফতি? জি। মুফতি। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে দাওরাই হাদিস যারা পাশ করেন ওনারাই মুফতি হন নাকি? ওনাকে মাওলানা বলা হয়। মাওলানা। মুফতি হওয়ার জন্য এরপরে আরো? একটা পরে আর কি আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা ক্লাস আছে বা বিষয়বস্তু আছে। তো এখানে এগুলাই ক্লাসরুম। ওই ডরমিটরি সাইড। ওইদিকে আবার ডরমেটরিতে যাওয়ার জন্য জায়গা আছে এদিকে। এখানে ছাত্রদের পড়াশোনার খাতা হয়তো বা রাখছে এখানে। তো এ হচ্ছে মোটামুটি এখানকার ভিতরের দৃশ্যগুলো। আর ওইদিকে অন্যান্য ক্লাসরুমগুলো আছে, ওইদিকে আমরা একটু দেখে আসবো। এটাই হল রুম না? এখানে বিশাল বড় একটা হল রুম আছে, মাল্টিপারপাস হল রুম বলছেন উনি, যে এখানে বিভিন্ন কাজ বা বিভিন্ন আয়োজনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এখানে। তো শুনতেছি যে ভিতরে নাকি ক্লাস চলতেছে, সরি পরীক্ষা চলতেছে ভিতরে। দেখা যাক যাওয়া যায় কিনা। আচ্ছা, শেষ না? পরীক্ষা শেষ এখন। পরীক্ষা শেষ। এটাই হচ্ছে ওনাদের হল রুম, বিশাল বড়। এখানে যেমনটা বলছিলেন যে পরীক্ষা শেষ হয়েছে হয়তো বা কিছুক্ষণ আগেই। এখানে মাদ্রাসার ছাত্ররা বসেন, পরীক্ষা দেন বা যখন কোনো আয়োজন হয়ে থাকে তখন এখানে বসেন আর কি। আর হুজুর বসারও এখানে চেয়ারও দেওয়া আছে। অনেক বড় একটা ইসলামিক সেন্টার, বা এটা এক প্রকার বলতে পারেন যে মাদ্রাসা। আমরা যেটাকে মাদ্রাসা বলি সেটা এখানে যেহেতু অনেক বড় সড়ো আকারে বা অনেক বড় একটা প্লেস নিয়ে করা, অনেক ধরনের সেকশনগুলো এখানে আছে, সেই হিসেবে ওনারা এটাকে ইসলামিক সেন্টার হিসেবে নামকরণ করছেন আর কি। তো এইখানে মসজিদও আছে একটা সামনে, মসজিদটাও আমরা একটু দেখব। আপনার নামটা বলছিলেন সাদ না? আপনারা কয় ভাই বোন? আমি এক ভাই, তিন বোন। আপনি একজনই? আচ্ছা, কুমিল্লার কোন জায়গা আপনাদের বাড়ি? আড়াইওড়া বলে। আড়াইকোড়া। আড়াইওড়া। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে বেশি দিন থাকিনি। হ্যাঁ, 2 বছর থেকে এসে গেছিলাম, তো অনেক কম। আপনি কতটুকু পড়াশোনা করছেন? আমি এখন এই ফর্ম 4 আছি। ফর্ম 4-এ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শেষ করছি এখন দেখবো। আপনি হাফেজ? আচ্ছা, এখানে হেফজখানাও আছে না? যখন ওইটা ও হাফেজখানা। আচ্ছা, এখানে হেফজখানাও আছে। এটা কিতাবখানা আর কি, যেখান থেকে বের হইলাম তো ওইটা কিতাবখানা পুরো। ওইটা কিতাবখানা। হুম। আর এদিকে সামনে হেফজখানা। যেখান থেকে আমরা ঢুকছি, যেদিক দিয়ে প্রথম হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ, করি, এগুলি হেফজখানা ক্লাস। ওটা হেফজখানা। ও, হেফজখানায় কতজন ছাত্র আছেন? আমার জানা নাই। কতজন হেফজ এক ক্লাসের মধ্যে 20-30 জনের মতো, তো 4টা ক্লাস আছে। ও, 4টা। এগুলি হেফজখানা ক্লাস, 4টা ক্লাস। এগুলো হেফজখানা। এক ক্লাসের মধ্যে 20-30 জন করে? 20-30 জনের মতো। আচ্ছা, এক ক্লাসের মধ্যে 20-30 জন করে ছাত্র আছেন যারা হেফজ করতেছেন, বা এরকম 3-4টা ক্লাস আছে। তো আমরা এই সেন্টার থেকে বের হইলাম, সামনে বিশাল বড় মাঠ বা জায়গা, গ্রিন হাউস দিয়ে ভরা। পিছনে অবশ্য খেলার মাঠও আছে। ওদিক দিয়ে একটা অনেক বড় মসজিদও আছে, মসজিদটাও দেখবে। এমনি স্বাভাবিক পাবলিক মানুষ এখানে নামাজ পড়তে আসে জুমার নামাজে। হ্যাঁ, কতজন হয় আনুমানিক জুমার নামাজে? আমরা 400 কাছাকাছি, 300 বেশি হয়। 3 থেকে 400 মুসল্লি হয় জুমার নামাজে এই মসজিদটাতে না? এটা দেখে আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা আফ্রিকার কোনো একটা জায়গা। মনে হচ্ছে আরব কান্ট্রির বা সৌদিয়া দুবাইয়ের মতো কোনো একটা জায়গায় হয়তো বা এই প্রতিষ্ঠানটা এরকম মনে হচ্ছে। কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি, আর গ্রিন হাউস দিয়ে ভরা, মাশাআল্লাহ। এটার ভিতরে মসজিদের পানির ট্যাঙ্কি। এটা কি পিছনেরটা? এই যে বাউন্ডারি, এই পর্যন্তই মাদ্রাসা শেষ, বা এই ইসলামিক সেন্টারের বাউন্ডারি শেষ। পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, কৌতূহলবশত জানতে চাইলাম, বললো যে এটা মিশরি মালিকানাধীন, আগে নাকি স্কুল ছিল। স্কুল বলতে মাদ্রাসাটা ইসলামিক স্কুল ছিল? আচ্ছা, ইসলামিক স্কুল ছিল, এখন নাকি বন্ধ কিছুদিন যাবত। এটাই হচ্ছে মসজিদের প্রবেশ। মসজিদের গেস্ট হাউস বলতে আপনার জামাত বা তাবলিগ যদি আসে তখন থাকে।
ও, এটা আলাদা একটা গেস্ট হাউস আছে মসজিদে, যদি দাওয়াতে তাবলিগ বা এরকম কোনো মসজিদ রিলেটেড কোনো ভিজিট আসলে থাকতে হয় তখন এখানে থাকে। সালাম আলাইকুম। এটা হচ্ছে ওজোখানা। সালাম আলাইকুম। এই পাশেরটা হচ্ছে জামাত কয়টায় আছে? আমাদের এখানে 4:30। কয়টা বাজে এখন? 4:10। তাহলে আসলে নামাজটা পড়ে যেতে পারবো। এটা হচ্ছে ওজোখানা। এখানে মোটামুটি প্রায় 40-50 জন ওজু করার মতো ব্যবস্থা এখানে আছে। এখানে মূল মাদ্রাসা মূল মসজিদের অংশটা এখান থেকে শুরু। এইদিকে ঢুকেই মসজিদের অংশটা শুরু। মসজিদের ভিতরের অংশ অনেকটা পিছনের সাইডে। এই পাশেরটাই মসজিদের সামনের অংশ। ভিতরে কিছু ছাত্র, মনে হয় হেফজখানার ছাত্র, কি জানি বলে, নাজারা পড়তেছে না, নাজারা না, কি জানি একটা বলে, আমার মনে আসতেছে না, দেখে দেখে প্র্যাকটিস করা ডাকে। সত্যি বলতে মনে মনে আমার একটা ধারণা হয়ে গেছিল যে হুজুরের সাথে হয়তো বা দেখা হবে না। আসরের নামাজটা শেষ করে আমি এইখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে ব্ল্যান্টায়ার সিটির উদ্দেশ্যে রওনা দিব। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনাবলী ঘটছে, সেটা একটু পরে বলা হচ্ছে ভাই। ওটা ডগমেটোর সাথে এদিকে লাইন আছে না, মাদ্রাসার কিচেন, আর ওদিকে পিছনেরটা অনেকটা স্টাফ কোয়ার্টারের মতোই। এই সেই খেলার মাঠ, পুরোটাই মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই, বিশাল বড় মাঠ। আসরের নামাজ শেষ করে যে হুজুরের কথা বলছিলাম ওনার সাথে দেখা হয়েছে, অ্যান্ড ওনার সাথে দেখা হয়ে উনি প্রথমে চিনতে পারে না আমাকে, পরে চিনলো। ওনার বাসায় খ্যাতমত করলো আমার হালকা পাতলা। তারপর এখন সাথে আরেকজন মেহমান আসছে ওনার, ওই হুজুর যার কথা বলছিলাম, এটা হচ্ছে হুজুরের ছেলে, অ্যান্ড এটা হচ্ছে হুজুরের ফ্যামিলি বলা যায় আর কি। এটা হচ্ছে নাবিলা না মাসিহা। ও আচ্ছা আচ্ছা, সরি আমি ভুল শুনছিলাম, এটা হচ্ছে মাসিহা। তো উনি তাকে বেসিক্যালি জুম্বাতে, আমার আজকে যাওয়ার প্ল্যান ছিল ব্ল্যান্টায়ার এবং জুম্বা মনে হয় 65 কিলোমিটারের একটা ডিস্টেন্স। তো আমিও ওনাদের বাসায় ঢুকছিলাম, ওই অবস্থায় ওনারা নাকি 2-3 দিন যাবত এখানে আছেন। উনি আগামীকাল খুব ভোরবেলায় চলে যাবে জুম্বা, যেটা ব্ল্যান্টায়ারের খুব কাছে। তো ওনারা বললো যে আজকে থেকে যান, যে কালকে ওনার সাথে ওনার গাড়িতে করে চলে যেতে পারবেন। তো সেরকম একটা প্ল্যানিং আপাতত হইলো যে আজকে রাতে এখানে থাকা হচ্ছে। যে মাদ্রাসার যে গেস্ট হাউসের কথা বললাম বা মসজিদের যে গেস্ট হাউস, ওখানে থাকতে বলতেছেন। তো আজকে রাতে হয়তো বা এখানেই থেকে যাবো, অ্যান্ড আগামীকাল সকালে এই যে ভাইয়ের সাথে, ভাইয়ের নামটা জানো কি? মনজুর ভাই। আপনি জুম্বাতে কি করেন? আমি ওখানকার এক মাদ্রাসার প্রিন্সিপাল। মাদ্রাসার প্রিন্সিপাল, মাশাআল্লাহ। এই মালাভিউরি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো এখানে বাংলাদেশি আমার জানা মতে প্রায় 6-7-8 জন মনে হয় আছেন এখানে দিনের খ্যাতমতে। বিভিন্ন মাদ্রাসায় আছেন, মসজিদে আছেন, অন্যান্য বাংলাদেশি জায়গা আছেন, ওনারা ব্যবসা বাণিজ্যতে আছেন বা মিল কারখানায় আছেন। এরকমই হচ্ছে বাংলাদেশিদের অবস্থা। আর এখানে ইসলাম প্রচার এটা বেশ কিছুদিন যাবৎ চলতেছে না, শুধু বেশ কয়েক বছর যাবৎ চলতেছে বিগত। বিভিন্ন ইন্ডিয়ান বা পাকিস্তানি কিছু ইসলামিক গ্রুপ আছে, যারা ইসলামিক কিছু সংস্থা আছে যারা কিনা খুবই রোড লেভেলে ইসলামের প্রচারের কাজ চালাচ্ছে, ইসলামটা এই দেশের মানুষের মধ্যে ছড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় মক্তব দেখা যায়, বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলো দেখা যায়। অনেক আলহামদুলিল্লাহ এক মুসলিম এনজিও মালাউই রিলিফ ফান্ড ইউকের, হ্যাঁ মানে ওটার অধীনে আমি কাজ করি। ওটার অধীনে প্রায় মালাউইতে 120টা
120 মক্তব আছে। একটা এনজিও। হ্যাঁ, এনজিও, মুসলিম এনজিও। আমার অধীনে এই মক্তবগুলো পরিচালিত হয়। দেখেন তো, আপনি যে এনজিও কথা বলছেন ওটা কোন দেশি বিশেষ করে? ইউকে, লন্ডনে। শুধুমাত্র ইন্ডিয়ান বা পাকিস্তান তা কিন্তু না, যেমন উনি বলছেন যে লন্ডনের একটা ইসলামিক এনজিও এই মালাবিতে কাজ করে। তো এখানে অনেকগুলো মক্তব বা মাদ্রাসা আছেন, যেমন ওনার প্রতিনিধিত্বে আছেন কয়টা মাদ্রাসা? 120টা মাদ্রাসার প্রতিনিধিত্ব করতেছেন উনি ওই এনজিওর সহায়তায়। তো এভাবে বিশেষ করে এখানে আমি যতটুকু শুনলাম যে মক্তবের দিকে সবচেয়ে বেশি ফোকাস করে, যেন এখান থেকে ইসলামের যে গোড়াটা যেন এখানে প্রচার হয়, তারপর ইসলাম যেন ধাপে ধাপে প্রতিটা বাড়িতে আসে। এভাবেই মূলত এই আফ্রিকার বুকে বিশেষ করে মালাভিতে ইসলামের প্রসার হচ্ছে। যেমনটা আমরা দেখে বলছিলাম, আফ্রিকা মহাদেশে এমন অনেক দেশ আছে যে দেশগুলো ইসলাম বা ইসলামের অবস্থান এই যে এরকম অনেকটাই মরুভূমির মতো, কিন্তু দিনের পর দিন গ্রিনারি যেভাবে একটা মরুভূমিতে সবুজায়ন হয় সেরকমই হচ্ছে এই আফ্রিকান বিভিন্ন দেশের ইসলাম বা ইসলামের অবস্থা। তো দেখে ভালো লাগতেছে, শুনেও আপনাদের হয়তো অনেকেরই ভালো লাগবে। আর মোজাম্বিকে এমন কোনো প্ল্যাটফর্ম দেখা যায়নি বা এমন কোনো অ্যাক্টিভিটিস খুব কমই দেখা গেছে, যার কারণে আপনাদেরকে এই বিষয়টা দেখানো সম্ভব হয়ে ওঠে নাই। কিন্তু মালাভিতে আসার পর থেকে বিভিন্ন জায়গায় মসজিদগুলো দেখা যায়, মক্তবগুলো দেখা যায়, অ্যান্ড এই ধরনের ইসলামিক অনেক স্থাপনা বা অ্যাক্টিভিটিসগুলো দেখা যায়। তো সেরকমই একটা ধারণা বা নমুনা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম। ভাইয়ের সাথে হয়তো বা নেক্সট ভিডিওতেও আপনাদের দেখা হবে। তোমার নাম কি? হ্যাঁ, মালিহা। তোমার নাম? নাবিলা। আচ্ছা, নাবিলা। এটা আমি মনে করছিলাম ওর নাম নাবিলা। ও, খালার নাম। আপনি নাবিলা বলে ডাকছিলেন, আমি মনে করছিলাম ওর নামই নাবিলা। ও হাই 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 হাই। মসজিদের পাশে একটা গ্রাম দেখে আমরা মাগরিবের নামাজের আগেই মাদ্রাসায় চলে আসছি। আবার এখানে দেখতে পাচ্ছি মাগরিবের আজানের পর যে সমস্ত ছাত্ররা আসতেছেন তাদেরকে একটা শাস্তি দিচ্ছেন, অর্থাৎ মাগরিবের নামাজের জন্য আজান শেষ হওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে, অন্যথায় শাস্তি পেতে হবে। খুব সুন্দর লাগলো বিষয়টা। এই দেশের সরকারি আইন অনুযায়ী শনি রবিবার স্কুল এবং মাদ্রাসাগুলো বন্ধ থাকে। আগামীকাল সোমবার ফজরের নামাজের পর থেকেই এখানে ক্লাস শুরু হবে, সেই কারণে রবিবারে মাগরিবের পরে সব ছাত্ররা মাদ্রাসায় চলে আসছে। এটা দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজের দৃশ্য। রাত প্রায় 9টা বাজে। এখন আমি হুজুরের বাসায় আছি, খাওয়া দাওয়া এখানে করলাম। এশার নামাজের পর খাওয়া দাওয়া করে এখন সবাই উঠলাম। আসলে কার রিজিক কখন কোথায় কীভাবে থাকে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথা আছে যে পরিকল্পনা আমারও আছে, তোমারও আছে, আল্লাহ তাআলার পরিকল্পনাটাই সবসময় বাস্তবায়ন হয়। যেমন আমার আজকে আরও 2-1টা জায়গায় যাওয়ার নিয়ত ছিল বা পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন হয়েছে আল্লাহ তাআলা যেটা পরিকল্পনা করে রাখছেন সেটাই। এখন আমি আছি ওনার বাসায়। ইনি সেই হুজুর, ওনাকে হয়তো বা চিনবেন না, উনি বেশ কয়েক বছর যাবত এখানে মালাভিতে আছেন। আপনি প্রায় 15 বছর যাবত আছেন না মালাভিতে? প্রায় 14 বছর যাবত এখানে আছেন। তো ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে এই আফ্রিকা মহাদেশে বিশেষ করে এই মালাভিতে কিভাবে এখানে ইসলামের যে প্রসার এবং প্রসারগুলো হচ্ছেন দিনের পর দিন, কীভাবে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন বেসরকারি বা বৈদেশিক সংস্থাগুলো বা ফাউন্ডেশনগুলো কিভাবে এখানে ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল মুমিন, বাংলাদেশি। মালাভিতে আছি প্রায় 14-15 বছর যাবত। তো এই দেশে দিনের কাজ করাটা অনেক কঠিন ব্যাপার, বাংলাদেশের মতো এত সহজতর না। এই দেশে মানুষ নেহায়াত গরিব, ওরা বিদেশি সাহায্য সহযোগিতা ছাড়া বছরে প্রায় অর্ধ বছর 6 মাস ওরা থাকে হাঙ্গেরি, ক্ষুধার্ত থাকে। তো যেখানে তাদের শরীর রক্ষা করে যেখানে কঠিন ব্যাপার, সেখানে ইমান রক্ষা করে আরও কঠিন হয়ে যায়। তো এরপরও আলহামদুলিল্লাহ ওদের ধৈর্য সহ্য অনেক অনেক বেশি।
দেখা গেছে একদিন খাইলো 3 দিন খাইলো না, এরপরে ওদের কোনো ব্যথা নেই, দুঃখ নাই, যা পায় খায়, না 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 থাকলে খায় না, বাস এভাবে ওরা চলতেছে। পাশাপাশি তারা দিনের কাজ যতটুকু ওদের সামর্থ্য করতেছে আলহামদুলিল্লাহ। তো আমিও এখানে আসি আজকে প্রায় 14-15 বছর, ওদেরকে পড়াচ্ছি, দিনের মাসলা মাসাইল শিখাই, মাদ্রাসায় কিতাব পড়াই, কোরআন হাদিস পড়াই, এভাবে চলতেছে দিনের কাজ। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক মালাবির মুসলমানদেরকে আল্লাহ দিনের বুঝ দান করেন, ওরা যেন দিনের পথে ঠিকভাবে চলতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই দোয়া করেন তার জন্য। আর ভাইয়ের সাথে তো দেখা হয়েছিল, অ্যান্ড কালকে সারাদিন ইনশাল্লাহ ভাইয়ের সাথে নতুন একটা দিন শুরু হবে যদি হায়াত থাকে, অ্যান্ড নতুন একটা যাত্রায় বাইকে পাবেন ইনশাল্লাহ আগামীকাল। খাওয়া দাওয়া শেষ করে আমাকে নিয়ে ওনারা রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন যে আমাকে কিভাবে আপ্যায়ন করা যায়, অর্থাৎ আমার প্রতি আপ্যায়নের কোনো ঘাটতি এখানে হচ্ছে কিনা। মাদ্রাসা গেস্ট হাউস আমাকে প্রথমে রাখার কথা ছিল, কিন্তু এখানে মশাই কামড়াবে কিনা বা গরম লাগবে কিনা। এখানে এখন মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে আসলো, বললো যে এখানে খুব আরামসে থাকতে পারবে। তাও ওনারা নিশ্চিত হতে পারতেছিলেন না যে আমি আরামসে ঘুমাতে পারবো কিনা, লাইট চালানো থাকলে আমার ঘুম আসবে কিনা, বা লাইট বন্ধ করে রাখলে আমার কোনো ভয় লাগবে কিনা। ওনারা এত ব্যস্ত হয়ে পড়লেন আমাকে আতিথেয়তা করার জন্য, এটার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো ওনার প্রতি। মাশাআল্লাহ। তানজিমুল আসতাদ লিহাল আবিসাত মিশকাত, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ। আচ্ছা আচ্ছা, সরাব জানবুরি কি ব্যাখ্যা গ্রন্থ। এটা বাংলাদেশি, এই যে বাংলা ইসলামিক একাডেমি, হ্যাঁ দেওবন্দ, এটা হাটহাজার মাদ্রাসা লেখক আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, বাংলাদেশি আলেমদের লিখিত বই। বাংলাদেশি আলেমদের লিখিত বই এই আফ্রিকার মালাবি মাদ্রাসায় পড়ানো হচ্ছে। মাশাআল্লাহ, ভালো একবার। এখানে ওনাদের এটা অনেক ধরনের কিতাব এখানে আছে যেগুলো আমি চিনি না, অনেকে চিনবেন আপনারা। যেমন বললেন যে কিতাব ইবনে কাসির, ইবনে কাসির, তারপর এইখানে এই কিতাব জি ফতোয়া শামি, তারপর এদিকে অনেকে আপনারা দেখে চিনবেন, এমদাদুল ফতোয়া, মারিফুল কোরআন। ওইদিকে মুসলিম শরীফ দেখলাম, সহিহ বুখারী, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ। তো অনেক ধরনের হাদিস এবং বড় বড় কিতাবগুলো এখানে আছে। এটা হচ্ছে ওনাদের মাদ্রাসারই, এটা একটা এই রুমটা লাইব্রেরি, মাদ্রাসার লাইব্রেরি। তো সবচেয়ে বেশি ভালো লাগলো এই বিষয়টা দেখে যে বাংলাদেশি হাটহাজার মাদ্রাসার একজন হুজুর বা লেখকের বই বা কিতাব এখানে আফ্রিকার এই মালাভিতে পড়ানো হচ্ছে। আজকে এখানে থেকেই তো আজকে রাতটা এখানে ঘুমিয়ে ফজরের নামাজ শেষ করে আফ্রিকার এই মালাউইর নতুন গন্তব্যে নতুন দিনের শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।